খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পুনর্গণনায় উল্টে গেল ফল, রাজারহাট নিউটাউনের সামান্য ভোটে জয় বিজেপির। ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ কবে থেকে, জেনে নিন আবেদনের পদ্ধতি ও যোগ্যতা। লাখ ভোটের বেশি ব্যবধানে একটি আসনে জয়ী বিজেপি, ৯ লাখের ফারাক দুটিতে। টিএমসির সবচেয়ে বড় জয় মেটিয়াবুরুজে। ঘরের মেয়ে ঘরেই হারলেন, মেজ বোন নন্দীগ্রামের পর বড় বোন ভবানীপুরেও হার শুভেন্দুর কাছেই, এবার বড় ব্যবধানে। অভিষেকের ভবিষ্যৎ কি? টয়োটা ক্যামরির চাকা আর কতদূর গড়াবে? আমি মমতার ফাঁসি চাই, ওর জেল যাত্রা চাই, ভোটের ফল প্রকাশের পরেই বিস্ফোরক কথা। বিদেশে পালানোর ছক, ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির। তৃণমূল ভাঙা বেনজলে কি ডুববে বিজেপি? বড় জয়ের পরে গেরুয়া শিবিরে শুরু চমক অস্বস্তি। তামিলনাড়ুতে তৃতীয় বিকল্প, সমর্থন চেয়ে বাম কংগ্রেসের সঙ্গে আলোচনায় বিজয়। বঙ্গের মসনদে কি শুভেন্দু? মুখ্যমন্ত্রী চূড়ান্ত করতে জরুরি সফরে অমিত শাহ, তোলপাড় দিল্লি টু কলকাতা। ভবানীপুরে ধরাশায়ী মমতা, সম্মানের লড়াইয়ে জয়ী শুভেন্দু কেন? রইল 6টি কারণ। বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ পদে দিলীপ ঘোষ, মুখ খুললেন বিধায়ক। রাজনাথ নন, বাংলার বিধায়ক দলের নেতা বাঁচবেন খোদ অমিত শাহ। ব্যবধান মাত্র 5%, তাতেই রাজ্যপাটে ওলট পালট, ধরাশায়ী তৃণমূল সাম্রাজ্য, নেপথ্যে এসআইআর। ভবানীপুরে পতনের নেপথ্যে মমতাকে চরম আক্রমণ শুভেন্দুর। শাহের সঙ্গে ফোনে কি কথা হলো? শাহের নেতৃত্বে বিজেপির জয়ের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 মূর্তির সুচারু কৌশলে বঙ্গে ফুটল পদ্ম। ভবানীপুরেও জয়ী জায়ান্ট কিলার শুভেন্দু, বাংলায় কি এবার অধিকারী যুগ? বাংলায় মুখ্যমন্ত্রীকে জল্পনার অবসান ঘটাতে বড় দায়িত্বে অমিত শাহ। বিরাট খবর, অবশেষে বদলাতে চলেছে রাজ্য কর্মীদের বেতন কাঠামো, হবে 7ম বেতন কমিশন গঠন। সবুজ দ্বীপে প্রথম ফুটল পদ্ম, দক্ষিণ 24 পরগনার 10 আসনে বিজেপির দখলে। হেরেও ইস্তফায় নারাজ মমতা, এবার কোন পথে এগোবে বিজেপি? 9 জেলায় শূন্য মমতা আর জঙ্গলমহলে গেরুয়া ঝড়, বঙ্গ রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল। মমতার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা, দাবি কমিশনের। নবান্ন অতীত, এবার মহাকরণ, ক্ষমতায় ফিরেই রাইটার্স বিল্ডিং নিয়ে মেগা প্ল্যান বিজেপির, মুখ্যমন্ত্রী কে? আরও বেকায়দায় ভবানীপুরের প্রাক্তন ওসি শান্তনু, জারি লুকআউট নোটিশ। বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি, শ্রমিককে ফোন মোদি শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা। মমতাকে বড় পরামর্শ সুকান্তর, 20% হিন্দু ভোট কার ঝুলিতে, তোলপাড় রাজ্য রাজনীতি। কে হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? জল্পনার মধ্যেই কলকাতায় আসছেন অমিত শাহ, রাজনাথ সিং। বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু, একাধিক পদক্ষেপে জল্পনা। বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণার 3,000 টাকা পেতে মহিলাদের অপেক্ষা কতদিন এবেলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী 18 রাউন্ড গণনা শেষে রাজারহাট নিউটাউন আসনে জয়ী হয়েছে বিজেপি। এর আগে আজ বেলা পর্যন্ত ওয়েবসাইটে 17 রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে বলে জানানো হয়। সে সময় তৃণমূল এবং বিজেপির প্রার্থীদের মধ্যে ভোটের ফারাক ছিল মাত্র 323। তখন এগিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তবে রিপোর্টে দাবি করা হয় তিনি নাকি নিজেই শেষ রাউন্ড গণনার আগে পুনর্গণনার দাবি তোলেন।
সেই মতো আজ শুরু হয় কয়েকটি বুথ এবং পোস্টাল ব্যালটের পুনর্গণনা। তাতে দুপুর নাগাদ জানা যায় 18 রাউন্ড গণনা শেষে 309 ভোটে এগিয়ে বিজেপি। উল্লেখ্য, এই কেন্দ্রে 18 রাউন্ড গণনা হওয়ার কথা ছিল। এদিকে এই ফলাফল বদলের ফলে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে 207 হলো আর তৃণমূল নেমে গেল 80-তে। এর আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী রাজারহাট নিউটাউন আসনে তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় 17 রাউন্ড গণনা শেষে পেয়েছিলেন 1,06,250টি ভোট, আর 17 রাউন্ড পরে বিজেপির পীযূষ কানোরিয়ার ঝুলিতে গিয়েছে 1,05,927টি ভোট। এই আবহে দুই প্রার্থীর মধ্যে ফারাক খুবই কম ছিল। আর 18 তথা শেষ রাউন্ড গণনা শেষে দেখা যায় তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায় 17 রাউন্ড গণনা শেষে পেয়েছিলেন 1,06,255টি ভোট, আর 17 রাউন্ড পরে বিজেপির পীযূষ কানোরিয়ার ঝুলিতে গিয়েছে 1,05,564টি ভোট। অর্থাৎ শেষ রাউন্ডে তৃণমূল প্রার্থী মাত্র 5টি ভোট পান। এই আসনে আবার সিপিএমের সপ্তর্ষি দেব পেয়েছেন 32,246টি ভোট। কংগ্রেসের শেখ নিজামুদ্দিন পেয়েছেন 1,885টি ভোট। অর্থাৎ কংগ্রেস ততটা না কাটলেও সিপিএম অনেক ভোট টেনেছে এই আসনে। এরই মধ্যে এই আসনে নোটায় ভোট পড়েছে 1,792টি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির ফিরদৌস আলী মোল্লা এই আসনে ভোট পান মাত্র 211। সমতা পার্টির শুভঙ্কর মণ্ডল পান 112টি ভোট। এসইউসিআইয়ের সুনীল সরকার পেয়েছেন 178টি ভোট। ন্যাশনাল রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার আশুতোষ পালের ঝুলিতে গিয়েছে 483টি ভোট। এছাড়াও নারায়ণ মণ্ডল নামে এক নির্দল পান 1227টি ভোট। সুজন সর্দার নির্দল পান 768টি ভোট। অসিত ঢালি নির্দল পান 311টি ভোট। রাজীব সরকার নির্দল পান 311টি ভোট। অভিমন্যু সান্ডিল্য পান 211টি ভোট। অর্থাৎ অনেক নির্দলই তৃণমূল বিজেপি ভোটের ব্যবধানে বেশি ভোট পেয়েছেন। রাজ্য সরকার পরিবর্তনের সাথে সাথেই বিপুল অর্থ সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার গঠনের পর রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়নে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলারা মাসে 3,000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, যা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার তুলনায় দ্বিগুণ। প্রকল্পের রূপরেখা ও আবেদনের প্রক্রিয়া। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানা গেছে। আগামী 9ই মে শপথ গ্রহণের অনুষ্ঠানের পর সরকারিভাবে এই প্রকল্পের নির্দেশিকা জারি হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে রাজ্যের সকল স্তরের মহিলারাই এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। তবে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা বা প্রয়োজনীয় নথির বিষয়ে বিস্তারিত তথ্য সরকার গঠনের পর সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট করা হবে। আর্থিক প্রভাব ও ভবিষ্যৎ লক্ষ্য। এতদিন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ ও সংরক্ষিত শ্রেণীর মহিলারা নির্দিষ্ট হারে ভাতা পেতেন। নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সকল স্তরের মহিলার জন্যই মাসিক 3,000 টাকার সমপরিমাণ ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রশাসনের ধারণা, এই প্রকল্পের ফলে প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে সঠিক সরকারি পোর্টাল বা ক্যাম্প ছাড়া অন্য কোথাও ব্যক্তিগত তথ্য বা ব্যাংক ডিটেলস না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সরকারি ঘোষণার পরেই নির্দিষ্ট পদ্ধতিতে স্বচ্ছতার সাথে এই সুবিধা প্রদান করা হবে। 206টি আসনে জিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। উত্তরবঙ্গ থেকে রাঢ়বঙ্গ, পশ্চিমের জেলায় একের পর এক জায়গায় ফুটেছে পদ্ম। এমনকি দক্ষিণবঙ্গের কলকাতা, 2 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমানের মতো জায়গাতেও তৃণমূলকে কোণঠাসা করেছে গেরুয়া শিবির। এর মধ্যে সবথেকে বেশি ব্যবধানে কোন আসনটি জিতল বিজেপি? নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী বিজেপি যে আসনে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছে সেটি হলো মাটিগাড়া নকশালবাড়ি। এই আসনে বিজেপির আনন্দময় বর্মন জয়ী হয়েছেন 1,04,265 ভোটে। তিনি এই আসনে ভোট পেয়েছেন 1,66,905টি।
এই আসনে তার মূল প্রতিপক্ষ ছিলেন তৃণমূল কংগ্রেসের শঙ্কর মালাকার। তিনি পেয়েছেন ৬২,৬৪০ ভোট। এছাড়া সিপিএমের ঝরেন রায় পেয়েছেন ৮,৫৮৫ ভোট, আর কংগ্রেসের অমিতাভ সরকার পান ৫,৪৯৮টি ভোট। এছাড়া কয়েকটি আসনে বিজেপি জিতেছে ৯০,০০০-এর বেশি ভোটে। সেই আসনগুলি হল ইংরেজবাজার, ডাবগ্রাম, ফুলবাড়ি। ইংরেজবাজারে বিজেপি জিতেছে ৯৩,৭৮৪টি ভোটে। এই আসনে বিজেপি অম্লান ভাদুড়ি পান ১,৫৪,০৯৬টি ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের আশিস কুণ্ডু, তার ঝুলিতে যায় ৬০,৩১২টি ভোট। আর ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে বিজেপির শিখা চট্টোপাধ্যায় জেতেন ৯৭,৭১৫ ভোটে। তিনি পেয়েছেন ১,৬৬,৩০০ ভোট। তার প্রতিপক্ষ তৃণমূলের রঞ্জনশীল শর্মা পান ৬৮,৫৮৫টি ভোট। এদিকে তৃণমূলের কোনো জয়ী বিধায়ক এবার লাখের ব্যবধান পার করতে পারেননি। তৃণমূলের সবথেকে বড় জয় এসছে মেটিয়াবুরুজে। সেই আসনে তৃণমূলের আব্দুল খালেক মোল্লা ৮৭,৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। এছাড়া আরেকটি মাত্র আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল ৮০,০০০-এর বেশি, এবং সেটি হলো গোয়ালপুকুর। সেই আসনে গোলাম রাব্বানি ৮৩,৭৯০ ভোটে জয়ী হয়েছেন। এমনিতে রাজ্য জুড়ে সার্বিকভাবে বিজেপির ভোটের হার ৪৫.৮৪%। সেখানে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ৪০.৮০%। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৮০টি আসন। একটি আসনে এগিয়ে থাকলেও সেটির ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। এদিকে ফের বিধানসভা পা রাখতে চলেছে বাম এবং কংগ্রেস। এই নির্বাচনে বামেদের ভোটের হার ছিল ৪.৪৫% এবং কংগ্রেসের ভোটের হার ২.৯৭%। মমতা শুভেন্দুর দ্বৈরথের প্রথম পর্ব ছিল নন্দীগ্রাম, ভবানীপুর দ্বিতীয় পর্ব। অনেকটা জেদ করেই ভবানীপুরে লড়তে চেয়েছিলেন শুভেন্দু। নিজের জেতা আসন নন্দীগ্রামে তো তিনি লড়েছেনই, ভবানীপুর ছিল তার কাছে রাজনৈতিক সুযোগ নেওয়ার সামিল। তিনি ভবানীপুরের ঘরের মেয়ে, অথচ সেই নিজের ঘরেই হারতে হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ৫ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মমতা, পরাস্ত হয়েছিলেন। এবার মমতারই আসনে মমতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা, তাতে পরাস্ত হলেন তৃণমূল নেত্রী। ঘরের মেয়েকে হারতে হলো ঘরেই। নিজের আসন ভবানীপুরকে বড় বোন এবং নন্দীগ্রামকে মেজ বোন বলে সম্বোধন করেন মমতা। মেজ বোনের কাছে ৫ বছর আগে হেরেছিলেন, সেবারও হারিয়েছিলেন শুভেন্দু। এবার বড় বোন ভবানীপুরেও হারলেন তিনি, এবারও হারলেন সেই শুভেন্দুই, গতবারের চেয়ে আরও বড় ব্যবধানে। নন্দীগ্রাম আসনে ৫ বছর আগে ১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এবার জয়ের ব্যবধান আরও বাড়ালেন শুভেন্দু, ১৫,০০০-এরও বেশি ভোটে জয়। ভবানীপুর আসনের ফল ঘোষণার আগেই নন্দীগ্রামের চূড়ান্ত ফল ঘোষণা হয়ে গিয়েছে। নন্দীগ্রামে আগেই বিজয়ী ঘোষিত হয়েছেন। এবার ভবানীপুর আসনও জিতে নিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতাকে তারই আসন যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তাতে এবার সাফল্য পেলেন শুভেন্দু। মমতাকে হারালেন মমতারই আসনে। ভবানীপুর আসনে জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে শুভেন্দু বলেন, যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, এই জয় তাদের প্রতি উৎসর্গ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব দরকার ছিল, এবার তার রাজনৈতিক সন্ন্যাস হয়ে গিয়েছে। সোমবার গণনা পর্বের শুরু থেকে ছিল টানটান উত্তেজনা। লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেই আভাস মিলেছিল সকাল থেকেই। ২০ রাউন্ডের গণনা। প্রথম রাউন্ড থেকেই শুরু হয়েছিল স্নায়ুর লড়াই। প্রথম রাউন্ডে মমতা এগিয়ে, তো দ্বিতীয় রাউন্ডে শুভেন্দু, তারপরেই রাউন্ডে আবার এগিয়ে মমতা। প্রথম দিকের কয়েকটি রাউন্ড চলে এভাবেই। তারপরে পঞ্চদশ রাউন্ড পর্যন্ত টানা এগিয়েছিলেন মমতা। যদিও সপ্তম রাউন্ড থেকে টানা নিজের ভোট বৃদ্ধি করতে থাকেন শুভেন্দু, কমাতে থাকেন ব্যবধান। প্রতি রাউন্ডে একটু একটু করে ব্যবধান কমিয়ে ষোড়শ রাউন্ডে গিয়ে মমতাকে ছাপিয়ে যান তিনি। সকালে শুভেন্দু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন নিজাম প্যালেসে নিজের দলীয় অফিসে। পরে সেখান থেকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যান। ভবানীপুরের জনবিন্যাসের কথা উল্লেখ করে শুভেন্দু তখনই জানিয়েছিলেন, প্রথম দিকের কিছু রাউন্ডে পিছিয়ে থাকলেও পরে তিনি এগিয়ে যাবেন। অন্যদিকে মমতা সকাল থেকেই ছিলেন বাড়িতেই। গণনার প্রাথমিক আভাসে দলকে পিছিয়ে পড়তে দেখে তৃণমূলের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে বার্তাও দেন। এরই মধ্যে দুপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা। দুপুরে গণনা কেন্দ্রে পৌঁছে যান শুভেন্দুও। দুজনেই সন্ধ্যা পর্যন্ত গণনা কেন্দ্রেই ছিলেন। পর সন্ধ্যায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটের বাড়িতে ফিরে যান তৃণমূল নেত্রী।
সালে পালাবদলের স্মৃতি এখন অনেকের কাছেই ফিকে। 15 বছর পর সোমবার আরও একটি পরিবর্তন দেখল বাংলা। তারপর অনিবার্যভাবেই রাজ্য রাজনীতিতে যে প্রশ্নটা উঠে এলো তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী। প্রথম দফায় নির্বাচনের পর অনেকেই যখন শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের তারিফ করছিলেন, তখনও আরামবাগে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছিলেন অভিষেক। বলেছিলেন যে 4ই মে বেলা 12টার পর রবীন্দ্রসঙ্গীত নয়, ডিজে বাজবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার হলেও তার ব্যাকরণ ভিন্ন। সোমবার দেখা গেল সেই অভিষেককেই দেখে চোর চোর স্লোগান উঠছে, কেউ আবার থুতু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশে ঘেরা তার বাসভবনের অনতি দূরে দখল হয়ে যাচ্ছে তৃণমূলের একের পর এক পার্টি অফিস। কৌতূহলের বিষয় হলো, এই অভিষেক কি আর রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবেন? কথায় বলে রাজনীতির সম্ভাবনার খেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে সুযোগ ও সম্ভাবনার জমি পারিবারিক অধিকারে পেয়েছিলেন তা ছিল গঙ্গা অববাহিকার উর্বর পলিমাটির মতো, তাতে ভরপুর সার দেওয়া। পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাংলার মুখ্যমন্ত্রী, তাই জমিতে অবিরাম সেচের জলেও খামতি নেই। অভিষেককে তৃণমূলের আনার ইচ্ছা মমতারই ছিল, তবে হাতে খড়ির পিঁড়ি পেতেছিলেন মুকুল রায়। মুকুল তখন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই সঙ্গে জাহাজ প্রতিমন্ত্রী। মুকুলের পরামর্শে তৃণমূলে তৈরি হয়েছিল নতুন সংগঠন যুবা। অভিষেককে করা হলো যুবর সভাপতি। রায় সাহেবের আসল প্ল্যান ছিল এক ঢিলে দুই পাখি মারা, অভিষেককে দলে এনে দিদিকে খুশি করা আর শুভেন্দুর ডানা ছাটা। কারণ সেই সময়ে শুভেন্দু ছিলেন যুব তৃণমূলের সভাপতি। এর পরপরই শুভেন্দুকে সরিয়ে খুব অল্প সময়ের জন্য সৌমিত্র খাঁকে তৃণমূলের যুব সভাপতি করা হয়, আর তারপরেই সৌমিত্রকে সরিয়ে যুব তৃণমূলের সভাপতি করা হয় অভিষেককে। ঘটনা হলো, তারপর তৃণমূল যুবা যে কোথায় উবে গেল খোঁজও রাখেনি কেউ। 21শে নির্বাচনের আগে পর্যন্ত অভিষেক যুব তৃণমূলেরই সভাপতি ছিলেন। সেই ভোটের পর যুব তৃণমূলের পদ থেকে সরাসরি তার পদোন্নতি ঘটে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে যান অভিষেক। তাৎপর্যপূর্ণ হলো, অভিষেক যতদিন যুব সভাপতি ছিলেন ততদিন যুবর একাংশ নেতা যেন হাতির 5 পা দেখেছিলেন। তারা জেলায় জেলায় সরাসরি চ্যালেঞ্জ করতে শুরু করেছিলেন দলের মাদারের অর্থাৎ মূল সংগঠনের নেতাদের। তার মধ্যে কিংবদন্তি ছিল কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে নিশীথ প্রামাণিকের লড়াই। কিন্তু অভিষেক দলের মূল সংগঠনের নেতা হতেই সেই যুবই যেন ক্রমশ দুর্বল হতে শুরু করে। দলের ছাত্র ও যুব দুটি সংগঠন থাকলেও এখন তারা প্রায় ফসিলে পরিণত। দুই সংগঠনই গ্রহণযোগ্য, বিশেষ মুখ নেই। লোকসভা ভোটের পরপরই সায়নী ঘোষকে যুব সভাপতি পদ থেকে সরাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র সংগঠনের মাথার জন্য নতুন মুখ খুঁজছিলেন, বিকল্পই পাননি। সেই দুর্দশার ছবিটা কতটা করুণ তা দল হাড়ে হাড়ে বুঝতে পারে আরজিকর আন্দোলনের সময়ে। বাম ছাত্র সংগঠনের পাল্টা ন্যারেটিভ তৈরি করতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ে তৃণমূল। প্রশ্ন উঠতে পারে, তাহলে আগামী দিন কোন তরুণ দল নিয়ে লড়বে তৃণমূল? সেই প্রজন্ম কি তৈরি করতে পেরেছেন অভিষেক? মমতা বন্দ্যোপাধ্যায়কেই যখন দুবার হারতে হলো, তখন সেই সূর্যের আলোয় আলোকিত প্রবীণ নেতাদের কথাই বা আর শুনবে কে? আর কেই বা মহুয়া মৈত্রর লেকচার শুনতে চাইবেন নদিয়ার বা কলকাতায়? 2026 সালের বিধানসভা নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে এক মহা বিপ্লবের সাক্ষী হয়ে থাকল। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবান্নের পথে ভারতীয় জনতা পার্টি এই ঐতিহাসিক পালাবদলের আবহে যে নাম গোটা রাজ্যের মানুষের মুখে মুখে ফিরছে, তিনি হলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক রত্না দেবনাথ। ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে তার এই জয় কেবল একটি রাজনৈতিক জয় নয়, বরং এক বিচারহীনতার বিরুদ্ধে জনগণের আস্থার প্রতিফলন। সোমবার নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই দেখা যায়, পানিহাটির মাটিতে পদ্ম শিবির বড় ব্যবধানে জয়লাভ করেছে। জয়ের শংসাপত্র হাতে পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রত্না দেবনাথ যে বার্তা দিলেন তা যেমন আবেগঘন, তেমনই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জয়ের উৎসর্গ। নিজের এই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরণে উৎসর্গ করে রত্না দেবনাথ বলেন, এই জয় আমার নয়, এই জয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের। আমি আগেই অঙ্গীকার করেছিলাম যে বাংলা থেকে তৃণমূলের মূল উপড়ে ফেলব।
আজ হয়তো আমি সেটা পেরেছি। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, বাংলার দীর্ঘদিন ধরে চাকরি নেই, স্কুলগুলোতে তালা পড়ে গেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে ঠেকেছে। এই অরাজকতার অবসান ঘটাতেই মানুষ বিজেপিকে বেছে নিয়েছে বলে তিনি মনে করেন। থ্রেড কালচার থেকে মুক্তির অঙ্গীকার। পানিহাটি বিধানসভা কেন্দ্র নিয়ে রত্না দেবনাথের লড়াই ছিল বেশ কঠিন। স্থানীয় স্তরে দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য এবং ভয়ের পরিবেশ তৈরি তিনি সরব হন। তিনি স্পষ্ট জানান, পানিহাটি থেকে ঘোষ পরিবারের থ্রেড কালচার বা হুমকির রাজনীতি চিরতরে শেষ করব। এই এলাকার মানুষকে দুর্নীতির ভয় থেকে মুক্ত করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিনের রাজনৈতিক মাফিয়া রাজ্যের অবসান ঘটিয়ে পানিহাটিতে একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন। দুর্নীতির শিকড় উন্মোচন নতুন বিধায়ক হিসেবে তার প্রথম কাজ কি হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রত্না দেবনাথ জানান, তার প্রধান লক্ষ্য হবে স্বাস্থ্য দপ্তরের অব্যবস্থা ও দুর্নীতির স্বরূপ জনসমক্ষে আনা। তিনি বলেন, আমার মেয়ে যে দুর্নীতির জন্য খুন হয়েছে, সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি কতটা গভীরে প্রথিত তা আমি বিধানসভায় গিয়ে খুঁজে বের করব। প্রশাসনিক স্তরে যে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে, বিশেষ করে আরজিকর কাণ্ড যে বৃহত্তর দুর্নীতির একটি অংশমাত্র, তা প্রমাণ করতে তিনি বদ্ধপরিকর। ন্যায় বিচারের দাবি। এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে তৃণমূল নেত্রীর পরাজয় প্রসঙ্গে রত্না দেবনাথ কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, ওর জেল যাত্রা ও ফাঁসি চাই। আরজিকরের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা এবং তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার যে অভিযোগ উঠেছিল, রত্না দেবনাথের এই মন্তব্যে সেই ক্ষোভেরই প্রতিফলন ঘটেছে ডক্টর দেবনাথের মা। রাজনীতির আঙিনায় পা রাখলেও রত্না দেবনাথ ভুলতে পারেননি তার সন্তান হারানোর যন্ত্রণা। জয়ের মুহূর্তে দাঁড়িয়েও তিনি এক অনন্য লড়াইয়ের কথা মনে করিয়ে দেন। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, আমি কোনো পদ পাওয়ার লোভে আসিনি। আমি অভয়া বা তিলোত্তমার মা হয়ে পরিচিত হতে চাই না। আইনের মারপ্যাচে মেয়ের নাম প্রকাশ্যে আনতে পারি না, কিন্তু আমি নিজেকে ডক্টর দেবনাথের মা হিসেবেই পরিচিত করতে চাই। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কাছেও তিনি এই একই পরিচয় নিয়ে দাঁড়াতে চান এবং স্পষ্ট করতে চান যে তার লড়াই কোনো নাম বা মোড়কের জন্য নয়, বরং একজন নারী এবং একজন চিকিৎসকের সম্মানের জন্য। কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাই বিমানবন্দর স্টেশন সহ একাধিক এলাকায় লুক আউট নোটিশ জারি করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিমানবন্দর স্টেশন সহ একাধিক এলাকায় লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে 5 বার হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে, কিন্তু কোনোবারই তিনি হাজিরা দেননি বলেই অভিযোগ। এবার তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ইডির তদন্তকারীরা মনে করছেন বিদেশে পালিয়ে যেতে পারেন এই পুলিশ কর্তা, সেই জন্যই তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা। উল্লেখ্য, বঙ্গভোটের আবহে ডিসিপি শান্তনুর বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। প্রথমে ফার্ন রোডের ডিসি শান্তনু সিংহর বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলে। সোনাপাপুর বিরুদ্ধে ওঠা জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো এক মামলার ভিত্তিতে তল্লাশি চলে। তল্লাশির পরদিনই শান্তনুর 2 পুত্র সায়ন্তন এবং মনীষকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়, যদিও সেদিন কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি। এরপর বালি পাচার সংক্রান্ত মামলায় তলব করা হয় ডিসিকে, যদিও সিজিও কমপ্লেক্সে যাননি ডিসিপি, পরিবর্তে যান তার আইনজীবী। অন্য কাজে ব্যস্ততার ফলে সেই মুহূর্তে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই চিঠি দিয়ে জানিয়ে দেন পুলিশ কর্তা। জানা গিয়েছে, বালি পাচার মামলায় শান্তনুর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে, তারপরও তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছে। এবার তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে তা জানিয়ে লুক আউট নোটিশ জারি করা হলো। রাজনীতিতে একটি অতি পরিচিত কথা হলো, সময় বদলালে স্রোতও বদলায়। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর সেই চিরাচরিত ছবি আবার দেখা যাচ্ছে। রাজ্যে ক্ষমতায় পালাবদলের আভাস পেতেই বিভিন্ন শিবির থেকে দলে দলে নেতাকর্মীদের বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে, যাকে রাজনৈতিক পরিভাষায় অনেকেই বেনজল বলে আখ্যা দিচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে, ভুল করে এককালে শাসন দল পর্যুদস্ত হয়েছিল, সেই একই ভুলের পুনরাবৃত্তি কি এবার বিজেপিও করবে? নির্বাচনী ফলাফল স্পষ্ট হতেই দেখা যাচ্ছে, একদা তৃণমূলের দাপুটে নেতা বা সুযোগ সন্ধানী কর্মীরা এখন গেরুয়া ঝান্ডা হাতে নিয়ে মরিয়া।
এই স্রোতকে ঘিরেই এখন বিজেপির অন্দরে আদি নব্য দ্বন্দ্বের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। দলের পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের একাংশের দাবি, যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা স্রেফ ক্ষমতার লোভে দলবদল করছে, তাদের জায়গা দিলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতে তৃণমূল কংগ্রেসের পতনের অন্যতম কারণ ছিল বিচার বিবেচনা ছাড়াই অন্য দলের লোক নেওয়া, বা যা পরবর্তীকালে দলের মধ্যে গোষ্ঠীকন্দল বাড়িয়ে দিয়েছিল। এখন বিজেপি সেই একই পথে হাঁটবে কিনা সেটাই এখন দেখার। দলের একাংশ মনে করছে সংগঠন বাড়াতে গেলে লোক প্রয়োজন, কিন্তু অন্য অংশের মতে আবর্জনা সরিয়ে স্বচ্ছ ভাবমূর্তির নেতা দিয়েই নতুন সরকার পরিচালনা করা উচিত। ইতিমধ্যেই জেলা স্তরে বিজেপির পুরনো কর্মীরা এই বেরোজল ঢোকা নিয়ে সরব হয়েছেন। তাদের সাফ কথা, বিপদের দিনে যারা পাশে ছিল না, জয়ের পর তাদের কেন রেড কার্পেট অভ্যর্থনা জানানো হবে। শীর্ষ নেতৃত্ব এই নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত। একদিকে যেমন সংগঠন মজবুত করার তাগিদ রয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের কাছে দেওয়া পরিচ্ছন্ন রাজনীতির প্রতিশ্রুতি রক্ষা করার দায়বদ্ধতাও রয়েছে। বাংলার রাজনৈতিক আকাশে এখন বড় প্রশ্ন, বিজেপি কি এই সুযোগ সন্ধানীদের ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, নাকি ক্ষমতায় টিকে থাকার